আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সিনথিয়া রহমান। মাকে দেখতে যে কোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান, এমনটি জানালেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে দেখতে এসে কথা জানান। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা কর্মীরাও বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে আসেন। এআর বাদলকে সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্ট। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণজনিত জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শুক্রবার রাতে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে নিয়ে উদ্বেগ তৈরি হয়। রাতের পর সকাল থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ভিড় করেন হাসপাতালের সামনে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জানান, যে কোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান। তার যে উৎকণ্ঠা উদ্বেগ, তার মমতাময়ী মার জন্য, তার ছেলের যে আবেগ, যে ভালোবাসা, তার যে উনি, আমরা আশা করছি যে ওনার মার সুস্থতা কামনা বা ওনার পাশে এসে থাকার জন্য হয়তো উনি দ্রুতই হয়তো আমাদের দেশে ফিরে আসবেন বলে আমরা আশা করছি। সকাল 10টায় বেগম জিয়ার শারীরিক খোঁজ নিতে হাসপাতালে আসেন এনসিপির নেতারা। প্রায় 2 ঘন্টা পর বেরিয়ে আসেন তারা। খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে, তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রেসপন্স করতে পারছেন। তিনি যেন শেখ হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন সেই প্রত্যাশাও জানান এনসিপি নেতারা। বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন, নিবিড় পরিচর্যা পাচ্ছেন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছেন। উনি এখনো ফাইট করছেন, উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন। উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফেসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। বেগম জিয়াকে দেখতে এসে মাহমুদুর রহমান মান্না জানান, বিদেশে নেয়ার প্রস্তুতি আছে, চিকিৎসকের পরামর্শে ব্যবস্থা নেওয়া হবে। এই ডাক্তারদের মধ্যে এখন নতুন করে আবার চাইনিজ ডাক্তাররাও যুক্ত হয়েছে। বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি। বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন। খালেদা জিয়ার সুস্থতা প্রত্যাশা করে হাসপাতালের সামনে ভিড় করছেন নেতাকর্মীরা। সুস্থতা কামনায় সবাই দোয়া প্রার্থনা করেন। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনিও বলেছেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। শনিবার বাংলাদেশ সময় সকাল 8:45টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তারেক রহমান কথা বলেন। রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্র দেশে ফেরার আশার কথাও জানিয়েছেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন মায়ের রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সব মানুষকে আন্তরিকভাবে দোয়া অব্যাহত রাখতে অনুরোধ জানিয়েছেন তারেক রহমান। প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করায় আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দর্শক, এই মুহূর্তে রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কি তথ্য আছে? চিকিৎসকরা কিছু জানিয়েছেন কিনা জানাবেন। সিনথিয়া, চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আমরা যেটি সকাল থেকে এখানে অপেক্ষা করছি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা তারা যাচ্ছেন খালেদা জিয়াকে দেখার জন্য এবং সেখানে খোঁজ খবর নিয়ে তারা এসে যতটুকু জানাচ্ছেন ততটুকুই আমরা আপডেট পাচ্ছি। এখন পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে কোনো ব্রিফিং করে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এনসিপির যিনি নেত্রী তাসনিম যারা, তিনি বলেছেন তারা প্রায় 2 ঘন্টার ভিতরে অপেক্ষা করেছিলেন এবং তিনি বলেছেন খালেদা জিয়ার কাছাকাছি যাওয়ার তার সুযোগ হয়েছিল এবং চিকিৎসকদের সাথে তিনি কথা বলে যেটি জানিয়েছেন যে খালেদা জিয়া রেসপন্স করতে পারছেন, চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন সেটি তিনি নিতে পারছেন এমনটি জানিয়েছেন। কিন্তু সার্বিকভাবে তার শারীরিক অবস্থার যে অবনতি ছিল সেই অবস্থায় রয়েছে, কোনো
উন্নতি হয়নি এখন পর্যন্ত, আমরা এটি জেনেছি। এবং সকাল থেকে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে এসে ভিড় করছেন। আমরা দু একজনের সাথে একটু কথা বলতে চাই, খুব ছোট করে যদি একটু প্রতিক্রিয়া জানান নেত্রীর এই অসুস্থতা নিয়ে। অসংখ্য ধন্যবাদ। আমি মাওলানা শামীম, বরগুনা 2 আসনের আগামী সংসদ নির্বাচনের ক্যান্ডিডেট। আমি কেবল ওখান থেকে নেমেলাম। 7 তলায় ডক্টর জাহিদ স্যার ছিল, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল এবং আমাদের ছোট ভাবি ছিল এবং আমাদের ম্যাডামের সাথে, মায়ের সাথে সার্বক্ষণিক যে থাকে ফাতিমা, তিনি এখন বের হলেন, এখানে আমাদের সাথে কথা বললেন। আমি জিজ্ঞাসা করলাম ম্যাডামের অবস্থা কি। আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা ইমপ্রুভ হয়েছে। দেশমাতা বেগম খালেদা দেশবাসীকে সালাম দিয়েছেন এবং সবাইকে দোয়া চেয়েছেন তিনি। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের কাছে একটু প্রতিক্রিয়া জানতে চাইবো, আপনি কোথা থেকে এসেছেন এবং কি দেখেন? আমি একে এম আবুল কালাম আজাদ, আমি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ছিলাম। তো আমি আসছি, ম্যাডামে হাসপাতালে ভর্তি আছেন, আমার মন মানে না, সেজন্য ম্যাডামের কে কী অবস্থা সেটা জানতে এসেছি। ম্যাডামের জন্য দোয়া করি এবং আমরা চাই ম্যাডাম যাতে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক, এই প্রত্যাশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট মহিউদ্দিন, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং এজিএস জাতীয় স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটি। আমি আমার বাড়ি টাঙ্গাইল, কিন্তু টাঙ্গাইলের গ্রামের মানুষ, আমার এলাকার লোকজন ফোন দিচ্ছে ম্যাডামের খোঁজখবর নেওয়ার জন্য। বিশেষ করে তাদের তাগাদায় এবং নিজের মনের ইচ্ছায় এখানে আসছি ম্যাডামের। তো আপনার কাছে যা জানতে পারলাম যে ম্যাডাম রেসপন্স করছে, শুনে খুব ভালো লাগলো। আমরা মানুষকে বলে দেব যে ম্যাডাম খুব ভালো আছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্বাস আলী, সাবেক ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক গত 2 দিন ধরে আমাদের মনের ভিতরে আসলে ভালো থাকার কোনো প্রশ্নই আসে না। আমি জয়পুরহাট 2 আসনের মনোনয়ন প্রত্যাশী এবং বাংলাদেশের আনাচে কানাচ থেকে মানুষ বিভিন্ন জায়গা থেকে টেলিফোন করতেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য। আমরা বিভিন্নভাবে কিছুক্ষণ আগে চিকিৎসার মাধ্যমে জানতে পেরেছি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগের চাইতে একটু ভালো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সমস্ত প্রশংসা যে উনিই হচ্ছে সকল কিছুর ক্ষমতাবান। তাই আল্লাহ পাক সকল কিছু মিলেই এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসবেন, এই আশা ব্যক্ত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ারা আমরা সবাই এসেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি সুস্থ হয়ে সমাজে ফিরে আসবেন এবং গণতন্ত্রের যে ধারা সেটাকে তিনি অব্যাহত রাখবেন, এরকম তারা প্রত্যাশা করছেন। এবং অনেকেরই অভিযোগ যে আওয়ামী সময়ে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যে অবহেলা করা হয়েছে, বাধা প্রদান করা হয়েছে, সেই সব কারণেই আজকে। বাদল, আপনাকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়ার অসুস্থতা কোনো স্বাভাবিক ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, জেলে বন্দী থাকা অবস্থায় তাকে স্লো পয়জন দেওয়া হয়েছিল। তার শারীরিক অবস্থা আগের তুলনায় একটু ভালো হয়েছে বলেও জানান স্থায়ী কমিটির এই সদস্য। দুপুরে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে রূপসী বাংলা আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস আরও বলেন, বিদেশে বসে আওয়ামী লীগের নির্বাচন প্রতিহত করার হুমকি কোন কাজে আসবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশের বিল্ডিংটা, এটা কিন্তু অনেক বড় বিল্ডিং ছিল, প্রায় 5-7 কাঠার উপরে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরম দয়ালু করলাম আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করছি। আসলে একটা দখলবাজ সরকার ছিল, দখল করে রেখে পুরো লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়ে গেছে। বিদেশে থেকে বক্তব্য রাখছে যে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন নাকি বাংলাদেশে হবে না। বিএনপিকে ছাড়া আপনারা নির্বাচন করেন নাই, বিএনপিকে ছাড়া নির্বাচন করেছেন, সুতরাং নির্বাচন বাংলাদেশে হবেই। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দুপুরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন।
বিএনপি একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে অর্থনীতি বিষয়ক আলোচনায় অতীতে বিএনপি অর্থনীতি শক্তিশালী করেছিল বলেও জানান তিনি। বলেন, বিএনপি অনেক আগেই সংস্কারের কর্মসূচি নিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে বিগত সময়ে লুটপাট হওয়া অর্থনীতি এগিয়ে নেবে বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রাজনৈতিক গণতন্ত্রায়নের পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্র প্রয়োজন। আগামী দিনে যদি আমাদের জন্য 60% টাকা গেল কোথায়, যেখানে সব মানুষগুলোই তারা অন্তত একটা বেটার লিভিং এ থাকবে, ভালো অবস্থায় থাকবে এবং একটা ভালো গভর্নেন্সের মধ্যে থাকবে এবং ডেমোক্রেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, এই বিষয়টা আমরা দেখতে চাই। আমরা চিন্তা করেছি এবং আমরা যেভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমাদের অভিজ্ঞতাকে নিয়ে, সেটা হচ্ছে যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, একটা সমৃদ্ধ একটা বাংলাদেশ হিসেবে আমরা পরিণত করতে চাই। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বলেন, ভোট আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। রাজধানী শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে কথা জানান তিনি। সিসি বলেন, সুন্দর, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে মক ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেই বাস্তবতায় জাতীয় নির্বাচন করা হবে। নাজমুল হুদার রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাস্তব অভিজ্ঞতা নিতে মক ভোটিং আয়োজন করে নির্বাচন কমিশন। রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট দিতে এসে সংসদ ভোট ও গণভোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ভোটাররা। অনেকেই বুঝে কিংবা না বুঝেই দিয়েছেন হ্যাঁ না ভোট। দিছি না, মন চাইছে এনেকে দিছি। দুটা বেলায় দুটো ভোট দেওয়া হয়েছে এবং খুব সহজে, কোনো পরিবেশটা খুব সুন্দর আছে, পরিচ্ছন্ন পরিবেশ, কোনো ভিড় নাই, ঝামেলা নাই। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এখন ভোটার পর্যন্ত ওনাদের স্ব দায়িত্ব পালন করছেন। গণভোট নিয়ে এখনো প্রচারণা শুরু হয়নি জানিয়ে সিএসি বলেন, সরকার ও ইসি গণভোট নিয়ে ব্যাপক প্রচার করবে। সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভালো না থাকলেও সার্বিকভাবে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার কথা জানান সিএসি। তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের, হোপফুলি। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন, তফসিল হলে জানতে পারবেন। মক ভোটের পরিস্থিতি দেখে প্রয়োজন পড়লে ভোট কেন্দ্র কিংবা বুথের সংখ্যা বাড়ানোর কথাও জানান সিইসি। নাজমুল হুদা, RTV, ঢাকা। আগুন নেভাতে পানির উৎস খুঁজে পেতে বেগ পেতে হয় দমকল কর্মীদের, ফলে নিয়ন্ত্রণের আগেই ছড়িয়ে পড়ে চারদিকে। বিশেষজ্ঞরা বলছেন, এত অগ্নিকাণ্ডের পরও রাজধানী সহ বড় বড় শহরগুলোতে ফায়ার হাইড্রেন্ট বসানোর কোনো পরিকল্পনা নেই কর্তৃপক্ষের। শহর পরিকল্পনার সাথে সামঞ্জস্য করে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো হয়নি বলেও মনে করেন তারা। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। ফায়ার হাইড্রেন্ট এটি এমন একটি সংযোগ বিন্দু যা থেকে দমকল কর্মীরা অগ্নি নির্বাপনের জন্য পানি নিতে পারেন। এটি পাইপলাইনের মাধ্যমে সরাসরি পানি সরবরাহের সাথে যুক্ত থাকে। উন্নত এমনকি অনেক উন্নয়নশীল দেশেও এমন ফায়ার হাইড্রেন্ট ব্যবস্থা স্থাপন করে আগুন নেভানোর কাজ করে দমকল কর্মীরা। বাংলাদেশেও কিছু কিছু জায়গায় এমন ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যার মধ্যে সচিবালয়ও আছে। কিন্তু সচিবালয়ে যখন আগুন লাগে তখন সেটি কোনো কাজে আসেনি, কারণ তা ছিল অচল। এয়ারপোর্টের অগ্নিকাণ্ডে পানির চরম সংকটে পড়ে ফায়ার সার্ভিস। পানির অভাবে আগুন ক্রমান্বয়ে চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। এমন পানির সংকট সব ঘটনায়, কিন্তু সমাধান নেই। এয়ারপোর্টের মতো জায়গায় তো পানির আপনার পর্যাপ্ত পানি ছিল না, গাড়িগুলো কিন্তু পানিই পায় নাই। পানি নিতে তাদেরকে এয়ারপোর্টের বাইরে যেতে হয়েছে, কারণ পুকুরগুলো ভরাট করে ফেলা হয়েছে। একটা যে স্টেশন আছে সেখানে মাত্র 2টা গাড়ি পানি ফিল করতে পারে। সো আপনার গাড়ি গেছে 20টা বা 30টা,
2টা গাড়ি ফিল করতেছে, আপনার পানি শেষ হয়ে গেলে আরেকটা গাড়িকে অন্য জায়গায় যেতে হচ্ছে, ওখানে হাইড্রেন্ট লাইন নাই। সরু সড়ক আর অলিগলি আগুন নেভানোর বড় ধরনের প্রতিবন্ধকতা, অথচ ঢাকা কিংবা দেশের অধিকাংশ শহর এমন বাস্তবতার মধ্য দিয়ে বেড়ে উঠছে মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে ফায়ার সার্ভিস কর্মীদের বিশেষায়িত প্রশিক্ষণ এবং যান্ত্রিক সংযোজন নেই বললেই চলে। সরু রাস্তায়, সরু গলিতে, লো ইনকাম সেটেলমেন্টে যে ফায়ার সার্ভিসের বিশেষায়িত যেই নলেজ এবং বিশেষায়িত যে ইকুইপমেন্ট থাকার কথা, সেগুলো এখন পর্যন্ত ডেভেলপ করা হয় নাই। আবার প্রতিটা নেইবারহুডে আগুন লাগলে কীভাবে নেইবারহুডে ইভাকুয়েশন রুটগুলো তৈরি হবে, সেখানে কীভাবে ফায়ার সার্ভিস কাজ করবে, সেগুলো নিয়েও কাজ নাই। ঢাকাকে মেরে ফেলে ঢাকার মধ্যেই সবকিছু করার কারণে সব দুর্যোগ ঘটছে বলে মনে করেন তারা। আমরা ঢাকাকে মেরে ফেলে ঢাকার পরিবেশ প্রতিবেশ সব ধ্বংস করে দিয়ে, বাতাস পানি সব ধ্বংস করে দিয়ে, ঢাকার মধ্যেই সকল ধরনের অ্যাক্টিভিটি, ইন্ডাস্ট্রি, কলকারখানা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব এই ছোট্ট ঢাকার মধ্যে হতে হবে, এবং যার ফলশ্রুতিতে আমাদের অগ্নিকাণ্ড থেকে শুরু করে যত ধরনের দুর্যোগ, আমরা ঢাকাবাসী কিন্তু সবচেয়ে ঝুঁকিতে আছি। শহর যত অনিরাপদ হবে, অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ তত বেশি ঘটবে বলেও সতর্ক করেন বিশ্লেষকরা। খান আলামিন, RTV, ঢাকা। প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের অভাবে বাংলাদেশের প্রতি বছর মোট উৎপাদনের 30% কৃষি ফসল নষ্ট হচ্ছে। এতে সম্ভাবনা থাকলেও কৃষি প্রক্রিয়াকরণ শিল্পের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। 2020-21 অর্থ বছরে প্রথমবারের মতো এ খাতের রপ্তানি $1 বিলিয়ন বেশি হলেও 2024-25 অর্থ বছরে কমে যায়। অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মানের ল্যাব, নীতি সহায়তা এবং কৃষকদের সচেতনতা বাড়ানো গেলে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। দেশে বাড়ছে কৃষি প্রক্রিয়াজাত খাদ্যের চাহিদা, ফলে রাজধানী সহ প্রতিটি অঞ্চলে ছোট বড় সব দোকানেই এখন কৃষি প্রক্রিয়াজাত পণ্যের সমাহার। প্রান্তিক এলাকায় গড়ে ওঠা এই শিল্প প্রতিষ্ঠানে দিন দিন বাড়ছে উৎপাদন। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। এতে অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত সহ রপ্তানির মাধ্যমে শক্তিশালী হচ্ছে অর্থনীতি। ফলে শীর্ষ 5টি রপ্তানি খাতের মধ্যে স্থান করে নিয়েছে কৃষি প্রক্রিয়াজাত শিল্প। মোট শ্রমশক্তির প্রায় 40% কৃষিখাতে নিয়োজিত। জিডিপিতে কৃষিখাতের অবদান এখন 12% হলেও প্রক্রিয়াজাত শিল্পের অবদান মাত্র 1%-এর কিছু বেশি। অন্যদিকে সংরক্ষণের অভাবে প্রতিবছর মোট উৎপাদনের 30% ফসল নষ্ট হচ্ছে। সমস্যা সমাধানে মানসম্মত ল্যাবরেটরির বিকল্প নেই বলে মন্তব্য করেন কৃষি প্রক্রিয়াজাত শিল্পে জড়িত এই শীর্ষ ব্যক্তি। কারো আন্ডার একটা যদি আধুনিক ল্যাব করা হয়, বিদেশি বড় বড় ল্যাব ওয়েলকাম করে আমাদের ফ্যাসিলিটিকে দেখে তাদের যদি অ্যাপ্রুভাল নিয়ে অ্যাক্রিডিশন বা এগ্রিমেন্ট সাইন করে, তখনই একমাত্র তারা আমাদের এই ল্যাবের টেস্টকে 2020 সালে বিশ্বে প্রক্রিয়াজাত খাদ্যের বাজার ছিল $143 বিলিয়ন। 2028 সাল নাগাদ এ বাজার হবে $235 বিলিয়ন। বিশ্ববাজারের প্রায় 40% দখলে রেখেছে ইউরোপের দেশগুলো। পরিকল্পিত উদ্যোগ নিলে বাংলাদেশেরও রপ্তানি বাড়তে পারে। প্রক্রিয়াকরণ শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তার জন্য বিনিয়োগ দরকার, এবং এই বিনিয়োগটা কেবলমাত্র প্রাইভেট সেক্টরের উপর নির্ভর করলে হবে না, পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপে এই বিনিয়োগকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এই খাতে কাজ করছে জানিয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মনে করেন, রপ্তানি বাড়াতে প্রয়োজন প্রযুক্তি হস্তান্তর। আমাদের জমিতে অনেক ক্ষেত্রে যেই কীটনাশকের উপস্থিতি পায়, সেটা আমদানিকারকরা গ্রহণ করতে চায় না, তো এই জন্য ট্রেসিং তারা চায়। এই ট্রেসিং পদ্ধতিটা আমরা উদ্ভাবন করার চেষ্টা করছি। বাংলাদেশের চেয়ে আয়তনে ছোট নেদারল্যান্ডও কৃষি পণ্য রপ্তানি করে বছরে $100 বিলিয়ন বেশি আয় করে। এই পণ্যই বলে দেয় বাংলাদেশে দিন দিন কৃষি প্রক্রিয়াজাত পণ্যের চাহিদা বাড়ছে। এমনকি বিদেশের বাজারেও বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ছে। তবে গেল 4 বছর আগে যে পরিমাণ পণ্য রপ্তানি হয়েছিল, সর্বশেষ অর্থবছরে সেই পরিমাণ পণ্য রপ্তানি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানি বাড়াতে প্রয়োজন সরকারি বেসরকারি উদ্যোগ। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাফলতির কারণে দেশে চলতি বছর আলু সেক্টরে ৩,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজের অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি বলেন, সরকারের সঠিক পরিকল্পনার ঘাটতির কারণে আলু চাষিরা লসের সম্মুখীন হচ্ছেন। সকালে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আলু উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। আগামী ১২-১৩ ডিসেম্বর রাজধানী বসুন্ধরা সিটি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক আলু উৎসবের আয়োজন করা হয়েছে। আলু এত বেশি হয়েছে, আমি এই ফেব্রুয়ারি মাসে এখানে সাংবাদিক সামনে বলেছিলাম, যদি 40 টাকা রিটেল প্রাইস হয় আপনারা আমাকে যা করতে বলবেন আমি তাই করব। 30 টাকার উপরে বাংলাদেশে কোথাও রিটেল প্রাইস হয়নি। তার মানে নাকি ডিমান্ড সাপ্লাই, এই দায়টা আমি দেব কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পবিত্র রমজান মাস উপলক্ষে শুরু হচ্ছে অনূর্ধ্ব 14 বছর বয়সী হাফেজদের অংশগ্রহণে আরটিভির 16তম আন্তর্জাতিক মানের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিট স্পাত আলোকিত কোরআন 2026 পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। প্রতিযোগিতায় সকল জনের ইয়েস কার্ড প্রাপ্ত 350 জন কোরআনের হাফেজদের নিয়ে চূড়ান্ত সিলেকশন রাউন্ড চলছে আজ। আরটিভির বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও তেজগাঁওয়ে অনুষ্ঠিত হচ্ছে এই অডিশন। বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন মাওলানা লুৎফর রহমান, তারেক জামিল, মিফতাহুস সালেহীন সহ অন্যান্যরা। ফাইনাল সিলেকশন রাউন্ড থেকে নির্বাচিত 30 জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন টিভি রাউন্ডে। গোটা বাংলাদেশ থেকে প্রায় 4 শতাধিক সবচেয়ে ভালো ছাত্র যারা তারা উপস্থিত রয়েছে। এখান থেকেই আমরা বাছাই করব 30 জন। প্রতি বছরের ন্যায় বিদেশ থেকে অর্থাৎ মিশর এবং ইয়ামিন থেকে বিচারকগণ আসবেন, এসে বিচার কার্য পরিচালনা করবেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ দ্বিতীয় টি-20তে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। 3 ম্যাচ সিরিজে প্রথম টি-20তে হারায় সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। বাঁচা মরার এ ম্যাচে টাইগার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। আরও জানাচ্ছেন নিবেদিতা বিনতে ওয়াদুদ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় 39 রানে হেরে এবার সিরিজ খোয়ানোর শঙ্কায় রয়েছে বাংলাদেশ। সাগরিকার ব্যাটিং সহায়ক উইকেটে প্রথম ম্যাচে তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক ও শরীফুল ইসলাম ছাড়া কেউই পৌঁছাতে পারেননি 2 অঙ্কের ঘরে। দ্বিতীয় ম্যাচের আগে তাই ব্যাটিং নিয়েই বেশি দুশ্চিন্তা বাংলাদেশ শিবিরে। প্রথম ম্যাচে ওপেনিং জুটি ভালো শুরু এনে দিতে পারেনি দলকে। দ্বিতীয় ম্যাচে সেখানে আসতে পারে রদবদল। তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সাইফ হাসানকে। এছাড়া একাদশে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকেও। ব্যাটিং বিভাগ ছাড়াও বোলিং বিভাগেও আসতে পারে একাধিক পরিবর্তন। রিশাদ হোসেনের সঙ্গে এদিন যুক্ত হতে পারেন শেখ মেহেদী, সেক্ষেত্রে বাদ পড়তে পারেন নাসুম। এছাড়া পেস বিভাগে শরীফুল কিংবা তানজিম সাকিবের জায়গায় খেলতে পারেন সাইফুদ্দিন। বাংলাদেশ দুশ্চিন্তা থাকলো বিপরীত চিত্র আইরিশ শিবিরে। প্রথম ম্যাচে জিতে বেশ ফুরফুরা মেজাজে থাকা আয়ারল্যান্ড মাঠে নামছে সিরিজ জেতার লক্ষ্যে। নিবেদিতা বিনতে ওয়াদুদ, আরটিভি। ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে মালয়েশিয়া ও আজারবাইজান। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে 1-0 গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়া। আজকের ম্যাচে আজারবাইজানকে হারাতে পারলে শিরোপা জয়ের উল্লাসে মাতবে মালয়েশিয়ার মেয়েরা। তবে শক্তিমত্তার বিচারে মালয়েশিয়ার চেয়ে অনেক এগিয়ে রয়েছে আজারবাইজান। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 74 আর মালয়েশিয়া রয়েছে 92 নম্বরে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।